মেয়র রোডে ঋতব্রত তৃণমূল এবং শহীদ মিনারে কংগ্রেস আগেই 21শে জুলাই কর্মসূচি পালনের অনুমতি পেয়েছিল। বাকি ছিল শুধু কালীঘাট তৃণমূল। বুধবার কালীঘাট তৃণমূলকে শর্ত সাপেক্ষে 21শে জুলাইয়ের কর্মসূচি পালনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিড়লা তারামণ্ডলের সামনে এবারে শহীদ দিবস পালন করবে কালীঘাট তৃণমূল। এক্ষেত্রে একাধিক শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। হাইকোর্ট বলেছে, সর্বাধিক 2,500 কর্মী সমর্থক নিয়ে কর্মসূচি পালন করতে হবে। বিড়লা তারামণ্ডলের সামনে রাস্তার একদিক আটকে সভা করা যাবে, অপর দিক দিয়ে গাড়ি চলাচল করবে। শহীদ দিবস পালনের জন্য কালীঘাট তৃণমূলকে বেলা 12টা থেকে দুপুর 3:30 পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আদালত। নির্ধারিত ছাড়া অন্য রাস্তায় যেন মানুষ না যায় সেটা নিশ্চিত করতে হবে কালীঘাট তৃণমূল ও পুলিশকে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের জন্য রাজ্য সরকারকে নির্দেশও দিয়েছে আদালত। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় তারা 21শে জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে শহীদ দিবস পালন করতে পারবে, তার মিটিং করতে পারবে। সরকার চেয়েছিল আমাদের প্রোগ্রাম ভেস্তে দিকে। আমি বলবো আদালত তৃণমূলের বাঁচিয়ে দিয়েছে প্রেস্টিজ। বলেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের চারপাশে 2,500 লোক, ওটা এমনি বাদাম বেচে, বাদাম মুড়ি ওলাই ওখানে অতগুলো থাকে, আর ঘোড়ার গাড়ি হ্যাকনি ক্যারেজ আছে। যাই হোক, সম্মানটা তো বাঁচলো। কালীঘাটে করুন না, কে অসুবিধা না বলেছে, কারণ কালীঘাট তৃণমূলে কতজন লোক আছে কেউ জানে না। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এদিন মামলার শুনানি হয়। বিচারপতি কালীঘাট তৃণমূলের কাছে জানতে চান তাদের কর্মসূচিতে কত লোক হবে। উত্তরে আইনজীবী জানান প্রায় 20,000। তা শুনে বিচারপতি পরামর্শ দেন তাহলে ব্রিগেডে কর্মসূচি পালন করুন। তিনি আরো বলেন, যদি 2,000 লোক হয় তাহলে বিড়লা তারামণ্ডলের সামনে অনুমতি দেওয়া যেতে পারে। কালীঘাট তৃণমূলের আইনজীবী মন্তব্য করেন, আগে পুলিশ 50,000 লোক সামলাতো, আর এখন তারা পারছে না কেন। এরপরই বিচারপতি বলেন, 21শে জুলাই নিয়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। গোটা শহর অবরুদ্ধ হয়ে পড়তো, হাইকোর্টের কাজকর্ম পর্যন্ত বন্ধ হয়ে যেত, বিচারপতিরা আদালতে আসতে সমস্যায় পড়তেন। হাইকোর্ট রায় দিয়েছেন, আমি মহামান্য হাইকোর্টের ওপরে তো কোনো কথা বলতে পারবো না, তবে রায়টা সুবিধাই হলো আর কি। সংখ্যাটা যেহেতু বেঁধে দিয়েছেন, যাদের জন্য রায় তাদের জন্য সুবিধাজনক। যারা এত নাকি বিপ্লবী, এত নাকি সব লোক যাচ্ছে, আরে তারা তো আবেদন করেছে 700 থেকে 800 লোকের। ভাই উত্তম মঞ্চে করলেন না কেন? আপনাদের সঙ্গে তো শহীদ তর্পণের কোনো সম্পর্ক নেই। এদিন বিচারপতি নির্দেশ দিয়েছেন 20 জন স্বেচ্ছাসেবকের নাম 18 জুলাইয়ের মধ্যে পুলিশকে জানাতে হবে কালীঘাট তৃণমূলকে। সৌভিক মজুমদার, রঞ্জিত সাউ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতা হাইকোর্টের চাপে অবশেষে ডিজে হুঁশিয়ারি মামলায় বিধাননগর আদালতে কণ্ঠস্বরে নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10 জুলাই অর্থাৎ গত শুক্রবার এই মামলায় কলকাতা হাইকোর্টে তীব্র ভৎসনার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, সবকিছুর একটা সীমা আছে, বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে বাধ্য। কণ্ঠস্বরে নমুনা না দিলে রক্ষা কবচ প্রত্যাহারের হুঁশিয়ারি পর্যন্ত দেন বিচারপতি। এরপরই বুধবার ভয়েস স্যাম্পেলের নমুনা দিতে বিধাননগর আদালতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল 11টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন তার গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীদের দেখা যাচ্ছিল, জানিয়ে মামলাও হয়েছে। এদিন একাধিকবার ট্রাফিক জ্যামে তার গাড়ি আটকালেও সেই ছবি দেখা যায়নি, বরং প্রত্যেকবার গাড়ি থামলে কনভয় থেকে নেমে এসে নিরাপত্তারক্ষীরা গাড়ি ঘিরে ধরেন। বেলা 11:49 বিধাননগর আদালতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেছিলেন তার মক্কেল হাজিরা দেবেন, কিন্তু ডিম ছোড়া থেকে রক্ষা করুন। কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ডিম ছোড়া বা অন্য হেনস্থার শিকার না হতে হয় তা নিশ্চিত করতে হবে পুলিশকে। বুধবার আদালত চত্বরেও দেখা যায় নিরাপত্তার কড়াকড়ি, ঢাল দিয়ে গার্ড করে আদালতে ঢোকানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রায় 1.5 ঘন্টা আদালতে ছিলেন তিনি। ভিতরে চলে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া। মূলত ফরেন্সিক বিশেষজ্ঞরা তাদের কাছে থাকা যে অত্যাধুনিক যে অডিও রেকর্ডার বা যে মাইক্রোফোন, তার সাহায্যে অভিযুক্ত যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যে যে শব্দগুলো ব্যবহার করেছেন সেই শব্দগুলিকে উচ্চ কণ্ঠে পড়তে বলা হয়। মূলত এটাকে রেফারেন্স অডিও হিসেবে তারা কালেক্ট করে এবং পরবর্তীকালে ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করার পর সায়েন্টিফিক এভিডেন্স হিসাবে আদালতের কাছে সেটি জমা পড়ে। আজকে কোর্টে একটু আগে রিটিন আবেদন হয়েছে, আমরা একটা পিটিশন সাবমিট করেছি, আমার অ্যাডভোকেটরা সব পিটিশন সাবমিট করেছে যে অভিষেক ব্যানার্জির নাম করে কিছু থ্রেট আসছে আমাদের কাছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে সর্বপ্রথম অভিষেক ব্যানার্জিকে কোর্টে আসতে হয়েছে, এটাই অনেক।
এবং ভগবানকে মাটিতে আনানো হয়েছে এবং আজকে আমাদের এই বিচার ব্যবস্থার যে মন্দির সেই মন্দিরে তাকে প্রবেশ করতে হয়েছে। আমাদের একটা 394-এর আমরা একটা পিটিশন করেছিলাম, তাতে নতুন বিএনএসএসের যে পাওয়ার আছে তাতে করে ওনাকে আসতেই হবে। সাবসিকুয়েন্টলি দুটো ডেট আমরা ওয়েট করেছি, মানে ইনভেস্টিগেটিং এজেন্সি ওয়েট করেছে উইথ এক্সপার্ট, উনি আসেননি। গত ডেটে আমি আর একটা পিটিশন করেছিলাম যে এইভাবে চললে ইনভেস্টিগেশন ফাস্টেড হয়ে যাচ্ছে, ইনভেস্টিগেশন ঠিকমতো এগোতে পারছে না, বিকজ এইটার অভাবে আমাদের ইনভেস্টিগেশন স্লো হয়ে যাচ্ছে। কারণ এই ভয়েস টেস্টটা এই পুরো মামলাটার খুব ইম্পর্টেন্ট জায়গা ইনভেস্টিগেশনের পার্টে। তো আলটিমেটলি অনারেবল কোর্ট ডাইরেকশন দিয়েছিল ওনাকে আজকে আসার জন্য, উনি এসেছেন, ভয়েস টেস্টটা কমপ্লিট হয়েছে এবং পুরো কাজটাই হয়ে গেছে। ভোট প্রচারে বারবার ডিজে বাজানো নিয়ে হুঁশিয়ারি দিতে শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। এরপর তার বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার অভিযোগে এফআইআর হয়। বিধাননগর আদালতের নির্দেশে কণ্ঠস্বরে নমুনা দেওয়ার কথা থাকলেও 30শে জুন ও 8ই জুলাই পরপর দুবার গড়হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে বুধবার আদালতে যান তিনি। পার্থপ্রতিম ঘোষ ও ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.